হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা জকের ধন গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। মাঝে মাঝে তেমনই উদ্বেগের সঙ্গে জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছন পানে চেয়ে দেখতে লাগলো। শিয়ালদহ স্টেশনে পৌঁছে আমরা গাড়ি থেকে নামলাম। একবার চারিদিকে সতর্ক চোখে চেয়ে দেখে আমি বললাম, বিমল, আপাতত আমাদের কোনো ভয় নেই, করালিরা আমাদের পিছু নিতে পারেনি। বিমল সে কথার কোনো জবাব না দিয়ে বললে, তোমরা একটু এখানে দাঁড়িয়ে থাকো তো, আমি একটু টিকিটটা কিনে আনি। টিকিট কিনে ফিরে এসে বিমল আমাদের নিয়ে স্টেশনের ভিতর গিয়ে ঢুকলো। বাঘাকে জন্তুদের কামরায় তুলে দিয়ে এলো। বাঘা বেচারি এত লোকজনকে দেখে একটু ভড়কে গিয়েছিল। সে কিছুতেই আমার সঙ্গ ছাড়তে রাজি হলো না। শেষটা বিমল শিকল ধরে তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেল। গাড়ি ছাড়তে এখনো অনেক দেরি। কামরার মধ্যে বেজায় গরম দেখে আমি গাড়ি থেকে নেমে পড়ে প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলো। ঘুরতে ঘুরতে গাড়ির একেবারে শেষ দিকে গেলুম। হঠাৎ একটা কামরার ভিতর আমার নজর পড়ল, আর সঙ্গে সঙ্গে আমার সারা দেহ কাটা দিয়ে উঠল। আমি সভয়ে দেখলুম কামরার ভিতরে করালি বসে আছে। দুজন নিষ্কালো গুন্ডার মতো লোকের সঙ্গে হাত মুখ নেড়ে সে কি একটা কথাবার্তা কইছিল। আমাকে আর দেখতে পেলে না। আমি তাড়াতাড়ি ছুটে নিজেদের গাড়িতে এসে উঠে পড়ল। বিমল বললে, কি হে কুমার, তোমার ব্যাপার কি? চোখ কপালে তুলে ছুটতে ছুটতে আসছো কেন? আমি বললাম, বিমল, সর্বনাশ হয়েছে। কিছুই সর্বনাশ হয়নি। তুমি ওই করালিকে দেখেছো তো? তার হয়েছে কি? সে যে আমাদের সঙ্গ ছাড়বে না আমি তা অনেকক্ষণই জানি। যাগে, তুমি ভয় পেও না, চুপ করে নিশ্চিন্ত হয়ে বসে থাকো। বিমল যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিলে আমি তা পারলুম না। আস্তে আস্তে এক কোণে গিয়ে বসে পড়লুম বটে, কিন্তু মনটা ভারী বিমর্ষ হয়ে রইল। বিমল আমার মুখের ভাব দেখে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে গাড়ি ছেড়ে দিলে। জানি না কপালে কি আছে, জঙ্গলের ভিতরে অপঘাতেই হয়তো মরতে হবে দেখছি। করালির সঙ্গে কত লোক আছে তা কে জানে। সে যখন আমাদের পিছু নিয়েছে তখন সহজে কি আর ছেড়ে দেবে? আমি খালি এইসব কথা ভেবে ও নানা রকমের বিপদ কল্পনা করে শিউরে উঠতে লাগলো। বিমল কিন্তু দিব্য আরামে সামনের বেঞ্চে পা তুলে দিয়ে বসে নিজের মনে একখানা কি বই পড়তে লাগলো। গাড়ি একটা স্টেশনে এসে থামলো। বিমল মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখে বলল, কুমার, প্রস্তুত হও, পরের স্টেশন রানাঘাট, এইখানেই আমরা নামবো। এ আবার কি কথা? রানাঘাটে নামবো কেন? সেখান থেকে শান্তিপুরে তোমার মামার বাড়িতে মায়ের কাছে যাব। হঠাৎ তোমার মত বদলালে কেন? মত তো কিছুই বদলায়নি। আজ কি করব কাল থেকেই আমি তা জানি, কিন্তু তোমাকে কিছু বলিনি। এই দেখো, আমি শান্তিপুরেরই টিকিট কিনেছি। এর কারণ কিছু বুঝলে? না। আমি বেশ জানতুম যে ওই করালি আমাদের পিছু নেবেই। কালকেই তার চর সব শুনে গেছে যে আমরা আসামে যাব। আজও সে জানে যে আমরা আসাম ছেড়ে আর কোথাও যাব না। সে তাই ভেবে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতরে বসে থাকল। আর সেই ফাঁকে আমরা রানাঘাটে নেমে পড়ি।
দেখবে তোমার মামার বাড়িতে বসে বসে আমরা তো মজা করে পোলাও কালিয়া খেয়ে নিই। আর ওদিকে করালি যখন জানতে পারবে যে আমরা আর গাড়ির ভেতরে নেই, তখন মাথায় হাত দিয়ে একেবারেই বসে পড়বে। নিশ্চয় ভাববে যে আমরা তাকে ভুলিয়ে অন্য কোনো পথ দিয়ে জকের ধনের খোঁজে গেছি। সে তখন হতাশ হয়ে কলকাতার দিকে ফিরবে, আর আমরা তোমার মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সোজা আসামের দিকে যাত্রা করব। আর কেউ আমাদের পিছু নিতে পারবে না। সত্যি বলতে কি, আমার পক্ষে এটা হলো সাপে বর। ওদিকে করালিও জব্দ, আর এদিকে আমার মায়েরও সঙ্গে দেখা হয়ে গেল। একেই বলে লাঠি না ভেঙে সাপ মারা। বিমলের দুখানা হাত চেপে ধরে আমি বলে উঠলুম, ভাই তুমি এত বুদ্ধিমান, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে। গাড়ি রানাঘাটে এসে থামতেই আমরা টপাটপ নেমে পড়লুম। কেউ আমাদের দেখতেও পেলে না। 3 দিন মামার বাড়িতে খুব আদরে কাটিয়ে মায়ের কাছ থেকে আমি বিদায় নিলুম। মা কি আর সহজে আমাকে ছেড়ে দিতে চান? তবুও তাকে আমরা জকের ধন আর বিপদ আপদের কথা তো কিছুই বলিনি। তিনি শুধু জানতেন যে আমরা আসামে বেড়াতে যাচ্ছি। যাবার সময় বিমলকে ডেকে মা বললেন, দেখো বাবা, আমার শিবরাত্রির সলতেটুকু তোমার হাতে সঁপে দিলুম, ওকে সাবধানে রেখো। বিমল বললে, ভয় কি মা, কুমার তো আর তোমার কচি খোকাটে নেই, ওর জন্যে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। না বাছা, কুমারকে তুমি কোথাও একলা ছেড়ে দিও না গো, ও ভারী গোয়ার গোবিন্দ, কি করতে কি করে বসবে কিছুই ঠিক নেই। ও যদি তোমার মতো শান্তশিষ্ট ছেলেটি হতো, তাহলে তো আর এত আমাকে ভেবে মরতে হতো না। বিমল একটু মুচকি হেসে বললে, আচ্ছা মা, আমি তো সঙ্গে রইলুম, যাতে তোমার এই শিবরাত্রির সলতেটুকু গোয়ার তুমি করতে না পারে সেদিকে আমি নিশ্চয়ই চোখ রাখব। আমি মনে মনে হাসতে লাগলুম। মা ভাবছেন আমি গোয়ার গোবিন্দ আর বিমল শান্তশিষ্ট, কিন্তু বিমল যে আমার চেয়ে কত বড় গোয়ার আর ডান পিটে, মা যদি তা ঘুণাক্ষরেও জানতেন। মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি, বিমল আর রামহরি দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ল। বাঘা আমাদের পিছন পিছনে আসতে লাগলো, কিন্তু শান্তিপুরের স্টেশনের ভিতরে এসে রেলগাড়িকে দেখেই বাঘা পেটের তলায় ল্যাজ গুজে একেবারে যেন মুষড়ে পড়ল। সে বুঝলে যে আবার তাকে জন্তুদের গাড়ির ভিতরে নিয়ে গিয়ে একলাটি বেঁধে রেখে আসা হবে। রানাঘাটে নেমে আমরা আসল গাড়ি ধরলুম। বিমল খুশি মুখে বললে, যাক, এবারে আর করালির ভয় নেই। সে হয়তো এখন আসামে বসে নিজের হাত কামড়াচ্ছে আর আমাদের মুন্ডুপাত করছে। আমি বললুম, আসাম থেকে করালি এখন কলকাতায় ফিরে থাকতেও পারে। কলকাতায় কেন, সে এখন জমালয়ে গেলেও আমাদের আপত্তি নেই। চলো গাড়িতে ওঠা যাক। অনেক রাত্রে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়ালো। যে সময়ের কথা বলা হচ্ছে, পদ্মার উপর তখনও সারা সেই বিখ্যাত পুলটি তৈরি হয়নি। সারাঘাটে সকলকে তখন গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপারে গিয়ে আবার রেলগাড়ি চড়তে হতো। কাজেই সারায় এসে আমাদেরও মালপত্র নিয়ে গাড়ি থেকে নামতে হলো। আগেই বলেছি, আমি কখনো কলকাতার বাইরে পাও বাড়াইনি। স্টিমারে চড়ে চারিদিকে দৃশ্য দেখে আমার যেন তাক লেগে গেল। কলকাতার গঙ্গার চেয়েও যে চওড়া নদী আছে, এই পদ্মাকে দেখে প্রথম সেটা বুঝতে পারল। আকাশে চাঁদ উঠেছে, আর গায়ে জ্যোৎস্না মেখে পদ্মা নেচে ফুলে বেগে ছুটে চলেছে। রূপোর জল দিয়ে তার ঢেউগুলি তৈরি। মাঝে মাঝে সাদা ধপধপে বালির চর চোখের সামনে কখনো জেগে উঠছে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে, অনেকটা স্বপ্নের ছবির মতো। আমার মনে হলো ওই নিরিবিলি বালির চরগুলোর মধ্যে হয়তো এতক্ষণ পরীরা এসে হাসি খুশি আর খেলাধুলো করছিল। স্টিমারের গর্জন শুনে
দৈত্য বা দানব আসছে ভেবে এখন তারা ভয় পেয়ে হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশিয়ে গেছে। বালির চর এড়িয়ে স্টিমার ক্রমেই অন্য তীরের দিকে এগিয়ে যাচ্ছে। খালাসিরা জল মাপছে আর চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন একটা বলছে। স্টিমারের একদিকে নানা জাতের মেয়ে পুরুষ একসঙ্গে জড়ামড়ি করে বসে শুয়ে দাঁড়িয়ে গোলমাল করছে, আর একদিকে ডেকের উপরে উজ্জ্বল আলোতে চেয়ার টেবিল পেতে বাহার দিয়ে বসে সাহেব মেমরা খানা খাচ্ছে। খানিকক্ষণ পরে অন্যদিকে মুখ ফেরাতেই দেখি একটা লোক আর চোখে আমার পানে তাকিয়ে আছে। তার সঙ্গে আমার চোখাচোখি হতেই সে হন হন করে এগিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্টিমার ঘাটে এসে লাগলো। আমরা সবাই একে একে নিচে নেমে স্টেশনের দিকে চললুম। আসাম মেল তখন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে ভোঁস ভোঁস করে ধোঁয়া ছাড়ছিল। আমরাও তার পেটের ভেতর ঢুকে নিশ্চিন্ত হয়ে বসে পড়লুম। কামরার জানালার কাছেই গিয়ে আমি বসেছিলাম। প্ল্যাটফর্মের ওপাশে আর একখানা রেলগাড়ি, সেখানাতে দার্জিলিংয়ে যাত্রীদের ভিড়। ফার্স্ট ও সেকেন্ড ক্লাসের সাহেব মেমরা কামরার ভিতরে বিছানা পাচ্ছিল, হ্যাঁ, ঘুমে রাত কাটিয়ে দেবার জন্য। তাদের ঘুমের আয়োজন দেখতে দেখতে আমারও চোখ ঢুলে এলো। আমিও শুয়ে পড়বার চেষ্টা করছি, হঠাৎ আবার দেখলাম সেই স্টিমারের অচেনা লোকটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তেমনই আর চোখে আমাদের দিকে বারে বারে চেয়ে দেখছে। এবার আমার ভারী সন্দেহ হলো। বিমলের দিকে ফিরে বললুম, ওহে দেখো দেখো। বিমল বেঞ্চির ওপর কম্বল পাততে পাততে বললে, আর দেখাশুনো কিছু নয়, এখন চোখ বুজে নাক ডাকিয়ে ঘুমোবার সময়। ওহে না দেখলে চলবে না, আরে স্টিমার থেকে একটা লোক বরাবর আমাদের উপর নজর রেখেছে, এখনো সে দাঁড়িয়ে, দেখো যেন পাহারা দিচ্ছে। শুনেই বিমল এক লাফে জানালার কাছে এসে বললে, কই, কোথায়? ওই যে ওই যে। কিন্তু লোকটাও তখন বুঝতে পেরেছিল যে আমরা তার উপরে সন্দেহ করেছি। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে সেখান থেকে সরে পড়ল। বিমল চিন্তিতের মতো বললে, তাই তো, এ আবার কে? করালির চর নয় তো? করালি? কিন্তু সে কি করে জানবে যে আজ আমরা এখানে আছি? হয়তো করালি আমাদের চালাকি ধরে ফেলেছে। সে জানতো যে আমরা 4 দিন পরেই আবার আসামে যাব। আসামে যেতে গেলে এ পথেই তো আসতে হবে, তাই সে হয়তো এইখানে এতদিন ঘাঁটি আগলে বসেছিল। সম্ভব নয়। আচ্ছা, একবার নেমে দেখা যাক করালি এই গাড়ির কোনো কামরায় লুকিয়ে আছে কিনা। এই বলেই বিমল প্ল্যাটফর্মের উপর নেমে এগিয়ে গেল। গাড়ি যখন ছাড়ে ছাড়ে বিমল তখন ফিরে এলো। আমি বললুম, কি দেখলে? কিছু না, প্রত্যেক কামরায় তন্ন তন্ন করে খুঁজেছি, করালি কোথাও নেই। বোধহয় আমরা মিছেই সন্দেহ করেছি। বিমলের কথায় আবার আমি অনেকটা নিশ্চিন্ত হলুম, যদিও মনের মধ্যে একটা খটকা লেগেই রইল। গাড়ি ছেড়ে দিলে। বিমল বললে, ওহে কুমার, এই বেলা যতটা পারো ঘুমিয়ে নাও। আসামে একবার গিয়ে পড়লে হয়তো আমাদের আহার নিদ্রা একরকম ত্যাগ করতেই হবে। বলার সঙ্গে সঙ্গে বিমল বেঞ্চির ওপরে বলে শটান লম্বা হলো। এদিকে আমিও শুয়ে পড়ল। সুখের বিষয় যে এই কামরায় আর কেউ ছিল না, সুতরাং ঘুমে আর ব্যাঘাত পড়বার ভয় নেই। আমরা খাসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনে বুদ্ধদেবের এক পাথরের মূর্তি। গভীর রাত্রি, আকাশে চাঁদ নেই, সব দিকে অন্ধকার।
মাথার অনেক উপরে তারাগুলো টিপ টিপ করে জ্বলছে। তাদের আলোতে আশেপাশে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড়ের মাথা। আমার মনে হলো যে সেইগুলো যেন বড় বড় দানবের কালে কালে মায়া মূর্তি। তারা যেন প্রেতপুরীর পাহাড়ওয়ালার মতো ওত পেতে হুমড়ি খেয়ে পড়েছে, এখনই হুড়মুড় করে আমাদের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে। চারিদিক এত স্তব্ধ যে গায়ে কাঁটা দেয়, বুকটা ছ্যাঁত করে। শুধু রাত করছে ঝিমঝিম ঝিমঝিম, আর ভয়ে গাছপালা করছে সরসর সরসর। বিমল চুপি চুপি আমাকে বললে, এই হচ্ছে তোমার বুদ্ধদেবের মূর্তি। এইখানেই তোমার জকের ধন আছে। হঠাৎ কে একটা খলখল করে হেসে উঠল। সেই বিকট হাসির প্রতিধ্বনি যেন পাহাড়ের মাথাগুলো টপকে লাফাতে লাফাতে কোথায় কত দূরে কোন চির অন্ধকারের দেশের দিকে চলে গেল। আমি স্তম্ভিত হয়ে গেল। রামহরি আঁতকে উঠে দু হাতে মুখ ঢেকে ধূপ করে বসে পড়ল। বাঘা আকাশের দিকে মুখ তুলে ল্যাজ গুটিয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো। বিমল সাহসে ভর করে বললে, কে হাসলে? আবার সেই খলখল করে বিকট হাসি। কে যে হাসছে কিছুই দেখা যাচ্ছে না, তবে সেই হাসি নিশ্চয়ই মানুষের হাসি নয়। মানুষ কখনো এমন ভয়ানক হাসি হাসতে পারে না। কে 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 তুমি হাসছো? আমি। উফ, সে কি গম্ভীর স্বর! কে কে তুমি? সাহস থাকে তো আমার সামনে এসো। আমি তোমার সামনেই আছি। মিথ্যে কথা, আমার সামনে খালি বুদ্ধদেবের মূর্তি আছে। আমাকে বুদ্ধদেবের মূর্তি ভাবছো? সে দেখো ছোকরা, আমি জগ। বুদ্ধদেবের সেই মূর্তিটা একটু একটু যেন নড়তে লাগলো। তার চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল। বিমল বন্দুক তুললে আর মূর্তিটা আবার খলখল করে হেসে বললে, তোমার ওই বন্দুকের গুলিতে আমার কিছুই হবে না। বিমল বললে, কিছু হয় কিনা দেখাচ্ছি। সে বন্দুকের ঘোড়া টিপতে উদ্যত হলো আর আকাশ কাঁপানো স্বরে মূর্তি চেঁচিয়ে বলল, খবরদার! তোমার গুলি লাগলে আমার গায়ের পাথর চটে যাবে। বন্দুক ছুড়লে তোমারই বিপদ হবে। ওকে বিপদ, বিপদকে আমি ডরাই না। জানো, আমি আজ হাজার হাজার বছর ধরে এইখানে বসে আছি, আর তুমি কালকের ছোকরা হয়ে আমার শান্তি ভঙ্গ করতে এসেছো। কি চাও তুমি? গুপ্তধন। গুপ্তধন চাও? ভারী আবদার যে। এই গুপ্তধন নিতে এসে এখানে তোমার মতো কত মানুষ মারা পড়েছে তা জানো? ওই দেখো তাদের শুকনো হাড়। মূর্তির চোখের আলোতে দেখলুম একদিকে মস্ত বড় হাড়ের ঢিবি। হাজার হাজার মানুষের হাড়ে এসেই ঢিবি অনেকখানি উঁচু হয়ে উঠেছে। বিমল একটু না দমে বললে, ও দেখে আমি ভয় পাই না। আমি গুপ্তধন চাই। আমি গুপ্তধন দেব না। দিতেই হবে। না না না। তাহলে বন্দুকের গুলিতে তোমার আগুন চোখ একেবারে কানা করে দেব। গর্জন করে মূর্তি বললে, তার আগেই আমি তোমায় বধ করব। তুমি তো পাথর, এক পাও এগুতে পারবে না। আমি তোমার নাগালের বাইরেই দাঁড়িয়ে আছি। তুমি করবেটা কি? চেয়ে দেখো
এখানে চারিদিকেই আমার প্রহরীরা দাঁড়িয়ে আছে। আমার হুকুমে এখনই ওরা তোমাদের টিপে মেরে ফেলবে। কোথায় কোথায় তোমার প্রহরী? প্রত্যেক পাহাড় আমার প্রহরী। ওরাও তো পাথর, তোমার মতো নড়তে পারে না। ওসব বাজে কথা রেখে হয় আমার গুপ্তধন দাও, আর নয় এই তোমাকে আমি গুলি করলুম। বিমল আবার বন্দুক তুললে। তবে মর প্রহরী। মূর্তির আগুন চোখ নিভে গেল। সঙ্গে সঙ্গে পলক না যেতেই অন্ধকারের ভিতর অনেকগুলো পাহাড়ের মতো মস্ত বড় কি কতগুলো লাফিয়ে উঠে আমাদের ওপরে হুড়মুড় করে এসে পড়ল। বিষম এক ধাক্কায় মাটির ওপর পড়ে অসহ্য যাতনায় চেঁচিয়ে আমি বললুম, বিমল, বিমল। অমনি আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলুম রেলগাড়ির বেঞ্চের ওপর থেকে গড়িয়ে আমি নিচে পড়ে গেছি, আর বিমল আমার মুখের ওপরে ঝুঁকে বলছে, ভয় কি কুমার? সেই রাস্কেল পালিয়েছে। তখনও স্বপ্নের ঘোর আমার চায়নি। আমি ভয় ভয় বললুম, চক আর নেই? বিমল আশ্চর্যভাবে বললে, চকের কথা কি বলছো কুমার? আমি উঠে বসে চোখ কচলে অপ্রস্তুত হয়ে বললুম, বিমল, আমি এতক্ষণ একটা মানে মানে একটা অদ্ভুত বিদঘুটের স্বপ্ন দেখছিলুম। শুনলে তুমি খুব অবাক হবে। বিমল বললে, আর গাড়ির ভেতরে এখনই যে কাণ্ডটা হয়ে গেল তা মোটেই স্বপ্ন নয়, শুনলে তুমিও অবাক হবে। আমি হতভম্বর মতো বললুম, গাড়ির ভিতরে আবার কি কাণ্ড হলো? একটা চোর এসেছিল। চোর? বলো কি? হঠাৎ ঘুম ভেঙে দেখি যে একটা লোক আমাদের ব্যাগ হাতড়াচ্ছে। আমি তখনই উঠে তার রগে একটা ঘুষি বসিয়ে দিলুম। সে ঠিকরে তোমার গায়ের ওপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তুমিও আঁতকে উঠে বেঞ্চির তলায় হলে চিৎপাত। লোকটা পড়েই আবার দাঁড়িয়ে উঠল, তারপর চোখের নিমেষে জানালা দিয়ে বাইরে এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। চলন্ত ট্রেন থেকে সে লাফ মারলে? তাহলে নিশ্চয়ই মারা পড়েছে। বোধহয় না, ট্রেন তখন একটা স্টেশনের কাছে আস্তে আস্তে চলছিল। আমাদের কিছু চুরি গিয়েছে নাকি? মরার মাথাটা। বিমল, মরার মাথাটা আবার চুরি গেল? আর তোমার মুখে তবু হাসি আসছে? হাসবো না কেন? আরে চোর যে জাল মরার মাথা নিয়ে পালিয়েছে। জাল মরার মাথা? সে আবার কি? তোমাকে তবে বলি, শোনো, এরকম একটা বিপদ যে ঘটতে পারে আমি তো আগে থেকেই জানতাম। তাই কলকাতা থেকে আসবার আগেই আমাদের পাড়ার এক ডাক্তারের কাছ থেকে আর একটা নতুন মরার মাথা জোগাড় করেছিল। নতুন মাথাটার উপরেও আসল মাথায় যেমন অঙ্ক আছে তেমনই অঙ্ক খুঁজে দিয়েছিল। তবে এর মানে হচ্ছে একেবারে উল্টো। এই নকল মাথাটাই আমার ব্যাগের ভেতরে ছিল। আমি জানতুম যে মরার মাথা চুরি করতে আবার যদি চোর আসে তবে ওই নকলটাকে নিয়ে এসে তুষ্ট হয়ে যাবে, আর হয়েছেও তাই। বিমল, ধন্যি তোমার বুদ্ধি। তুমি যে এত ভেবে কাজ করো আমি সত্যিই তা জানতুম না। তা আসল মরার মাথাটা কোথায় রেখেছো? অনেকের বাড়িতে যেমন চোরা কুঠুরি থাকে, আমার ওই ব্যাগের ভেতরেও তেমনই একটা লুকোনো ঘর আছে। ওই ব্যাগটা আমি আসলে অর্ডার দিয়ে তৈরি করিয়েছি। মরার মাথাটাও তার ভেতরেই রেখেছি। কিন্তু আমাদের পেছনে কোন নতুন শত্রু লাগলো বলো দেখি? শত্রু আর কেউই নয়, এই করালেরই কাজ। সে আমার চালাকিতে ভোলেনি। নিশ্চয়ই
এই গাড়িতেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। তবেই তো। তোমার তোমার আবার ভয় হচ্ছে নাকি? ভয় হচ্ছে না, কিন্তু ভাবনা হচ্ছে বটে। এই দেখো না, করালির চর যদি আজই ঘুমন্ত অবস্থায় আমাদের বুকে ছুঁড়ে বসিয়ে দিয়ে যেত। করালি আমাদের সঙ্গে নেই, এই ভেবে আমরা অসাবধান হয়েছিলাম বলেই আজ এমন কাণ্ডটা ঘটল। এখন থেকে আবার সাবধান হব। রামহরি আর বাঘাকে সর্বদাই কাছে কাছে রাখবো, আর সকলে মিলে একসঙ্গে কখনো ঘুমাবো না। করালি যখনই জানবে যে সে জাল মরার মাথা পেয়েছে, তখনই আমাদের আবার আক্রমণ করবে। কিন্তু আমরাও প্রস্তুত আছি। তো সে যদি সাংকেতিক লেখা এখনো পড়তে না পেরে থাকে, তবে এই জাল ধরা তার কর্ম নয়। গাড়ি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর আমাদের চোখের সম্মুখ দিয়ে চাঁদের আলোয় উজ্জ্বল বন জঙ্গল মাঠের দৃশ্য পর পর ভেসে যাচ্ছে, ঠিক যেন বায়োস্কোপের ছবির পর ছবি। আমার আর ঘুমোবার ভরসা হলো না। বাইরের দিকে চেয়ে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। প্রতি মিনিটেই গাড়ি আমাদের দেশ থেকে দূরে, আরো দূরে নিয়ে গিয়ে ফেলছে। কত অজানা বিপদ আমাদের মাথার উপরে অদৃশ্যভাবে যে ঝুলছে, জানি না এই পথ দিয়ে এই জীবনে কখনো আর দেশে ফিরতে পারবো কিনা। আজ আমরা শ্রীহট্টে এসে পৌঁছেছি। বিমল বললে, কুমার, এই হলো সেই শ্রীহট্ট। আমি বললাম, হ্যাঁ, এই হচ্ছে সেই কমলালেবুর বিখ্যাত জন্মভূমি। হুম, কমলালেবু ঠিক শ্রীহট্ট শহরে তো জন্মায় না, তবে এখানকার প্রধান নদী সুরমা দিয়েই নৌকা চড়ে কমলালেবু কলকাতায় যাত্রা করে বটে। খালি কমলালেবু নয়, এখানকার ওই কমলা মধুও যেমন উপকারী তেমনই উপাদেয়। আমি জিজ্ঞেস করলাম, ও অঞ্চলে আরও কি পাওয়া যায়? পাওয়া যায় অনেক জিনিস, যেমন আলু, কুমড়ো, শশা, আনারস, তুলো, আখ, তেজপাতা, লঙ্কা, মরিচ, ডালচিনি আর চুন প্রভৃতি। এসব মাল এই অঞ্চল থেকেই রপ্তানি হয়। কিন্তু এখানকার পান সুপারির কথা শুনলে তুমি অবাক হবে। অবাক হব? কেন? বাংলাদেশের মতো এখানে পানের চাষ হয় না, কিন্তু এদেশে পানের সঙ্গে সুপারির বড় ভাব। বনের ভেতরে প্রায়ই দেখবে যে সুপারি কুঞ্জেই পান জন্মেছে। সুপারি গাছের দেহ চড়িয়ে পানের লতাটা উপরে উঠেছে। তাছাড়া এখানকার সফলাং আরেকটি বিখ্যাত জিনিস। সফলাং? সে আবার কি? কেশরের মতো একরকম মূল, খাসিয়ারা খেতে বড় ভালোবাসে। সারাদিন আমরা শ্রীহট্টেই রইলুম। এখান থেকে আমাদের গন্তব্যস্থান খাসিয়া পাহাড়কে দেখতে পেলুম। মনে হলো এর বিশাল বুকের ভেতরে না জানি কত রহস্যই না লুকানো আছে। সেই রহস্যের মধ্যে ডুব দিলে আর থই পাবো কি না তা কেই বা বলতে পারে। এ তো আর কলকাতার রাস্তার কোনো নম্বর জানা বাড়ির খোঁজে যাচ্ছি না। এই অশেষ পাহাড়, বন, জঙ্গলের মধ্যে কোথায় যে জকের ধন আছে তা আমরা টের পাবো কি করে? এখনো পর্যন্ত করালি বা তার কোনো চরের টিকিটিও পর্যন্ত দেখতে না পেয়ে আমরা তবু অনেকটা আশ্বস্ত হলুম। বুঝলাম যে জাল মরার মাথা পেয়ে করালি এতটা খুশি হয়েছে যে আমাদের উপরে আর পাহারা দেওয়ার দরকার বলে মনে করছে না। বাঁচা গেছে। এখন করালির এই ভ্রমটা কিছুদিন স্থায়ী হলেই মঙ্গল, কারণ তার মধ্যেই আমরা কেল্লা ফতো করে নিশ্চয়ই দেশে ফিরে যেতে পারবো।
মাঝরাত্রে স্টিমারে চড়ে সুরমা নদী দিয়ে পরদিন সকালে ছাতকে গিয়ে পৌঁছল। সুরমা হচ্ছে শ্রীহট্টের প্রধান নদী। ছাতকও এই নদীর তীরেই অবস্থিত। কলকাতায় ছাতকের চুনের নাম আমরা আগেই শুনেছিল, তবে এই চুনের উৎপত্তি ছাতকে নয়। চেরাপুঞ্জি অঞ্চলে খাসিয়া পাহাড়ে এই চুন জন্মে। সেখান থেকে রেলে করে ও নৌকো বোঝাই হয়ে ছাতকে আসে এবং ছাতক থেকে আরও নানা জায়গায় রপ্তানি হয়। চেরাপুঞ্জিতে খালি চুন নয়, আগে সেখানে লোহার খনি থেকে অনেক লোহা পাওয়া যেত। সেই সব লোহায় প্রায় 250 বছর আগে বড় বড় কামান তৈরি হতো। কিন্তু বিলাতি লোহার উপদ্রবে খাসিয়া পাহাড়ের লোহার কথা এখন আর কেউ ভুলেও ভাবে না। চুন ও লোহা ছাড়া কয়লার জন্যও খাসিয়া পাহাড় নামজাদা, কিন্তু পাঠাবার ভালো বন্দোবস্ত না থাকার দরুন এখানকার কয়লা দেশ দেশান্তরে যায় না। ছাতক জায়গাটি মন্দ নয়। এখানে থানা, ডাক্তারখানা, পোস্ট অফিস, বাজার ও মাইনর স্কুল কিছুরই অভাব নেই। একটি ডাক বাংলোও আছে। আমরা সেইখানেই গিয়ে আশ্রয় নিলুম। বিমলের মুখে শুনলুম যে এখানে পিয়াইন নামে একটি নদী আছে। সেই নদী দিয়েই আমাদের নৌকোয় চড়ে ভোলাগঞ্জ পর্যন্ত যেতে হবে। এই সময় নদীর জল কম বলে নৌকো তার আর বেশি চলবে না। কাজেই ভোলাগঞ্জ থেকে মাইল 1.5 হেঁটে আমরা থারিয়া ঘাটে যাব। তারপর পাথর বাঁধানে রাস্তা ধরে খাসিয়া পাহাড়ে উঠব। আজ ডাক বাংলোয় বিশ্রাম করে কাল থেকে শুরু হবে আমাদের যাত্রা। ছাতক থেকে খাসিয়া পাহাড়ের দৃশ্য কি চমৎকার! নীল রঙের প্রকাণ্ড মেঘের মতো দৃষ্টি সীমা জুড়ে আকাশের খানিকটা ঢেকে খাসিয়া পাহাড় দাঁড়িয়ে আছে। যত দূর নজর চলে পাহাড়ের যেন আর শেষ নেই। পাহাড়ের কথা আমি কেতাবে পড়েছিলাম ঠিকই, কিন্তু চোখে কখনো দেখিনি। পাহাড় যে এত সুন্দর তা আমি জানতুমই না। আমার মনে হতে লাগলো যে খাসিয়া পাহাড় যেন আমাকে ইশারা করে ডাকছে। ইচ্ছে হলো যে তখনই এক ছুটে তার কোলে গিয়ে পড়ি। সন্ধ্যার সময় খানিক গল্পগুজব করে আমরা শুয়ে পড়লুম। বেশ একটু শীতের আমেজ দিয়েছিল। লেপের ভিতরে ঢুকে যে আরাম পেলুম। বিমলও তার লেপের ভিতরে ঢুকে বলল, ঘুমিয়ে নাও ভাই, নিশ্চিন্ত হয়ে একটু ঘুমিয়ে নাও। কাল এমন সময় আমরা খাসিয়া পাহাড়ে, এত আরামের ঘুম আর হয়তো হবে না। আমি বললাম, কিন্তু আমরা তো ঘুমোবো, কিন্তু পাহারা দেবে কে? সে ব্যবস্থা আমি আগেই করেছি। দরজার বাইরে বারান্দায় রামহরি আর বাঘা শুয়ে আছে। তার উপরে দরজা জানালাগুলোতেও ভেতর থেকে আমি বন্ধ করে দিয়েছি। আমার উদ্বেগ অনেকখানি দূর হলো। যদিও শত্রুর দেখা নেই, তবুও সাবধানে থাকাই ভালো। কতক্ষণ ঘুমিয়েছিলুম তা জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে উঠতে পারলুম না। আমার বুকের ওপরে কে যেন চেপে বসে আছে। ভয়ে আমি চেঁচিয়ে উঠলুম, বিমল, বিমল! অন্ধকারের ভেতরে কে আমার গলা চেপে ধরে হুমকি দিয়ে বললে, খবরদার, চেঁচালেই চেপে মেরে ফেলো। আমি একেবারে আড়ষ্ট হয়ে গেল। অনেক কষ্টে বললুম, গলা ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার গলা থেকে হাত সরিয়ে নিয়ে এসে বললে, আচ্ছা, ফের চেঁচালেই কিন্তু মরবে। সেই ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমার বুকের উপরে কি ভূত না মানুষ? ঘরের অন্য কোণেও একটা ঝটাপটি শব্দ শুনলুম। তারপরে একটা গোঙানি আওয়াজ। কি যেন কি দিয়ে কাকে মারলে। তারপর আবার সব চুপচাপ। অন্ধকারে হেড়ে গলায় কি যেন একটা বললে, সম্ভব, ব্যাপার কি?
আর একজন বললে, বাবু, এ ছোড়ার গায়ে দোস্তির জোর, আর একটু হলেই আমাকে বুক থেকে ফেলে দিয়েছিল। আমি কিন্তু লাঠি দিয়ে একদম ঠান্ডা করে দিয়েছি। একেবারে শেষ হয়ে গেল নাকি? না না, অজ্ঞান হয়ে গেছে বোধহয়। আচ্ছা, তাহলে আমি আলোটা জ্বালছি। বলেই সে ফস করে একটা দেশলাই জেলে বাতি ধরালে। দেখলুম যে সেই লোকটা স্টিমারে আর স্টেশনে যে গোয়েন্দার মতো পিছু নিয়ে আমার পানে তাকিয়েছিল, সেই। আমাকে তার পানে চেয়ে থাকতে দেখে সে বললে, কি হে স্যাঙাত, ফ্যাল ফ্যাল করে চাকিয়ে আছো যে? আমাকে চিনতে পেরেছ নাকি? আমি কোনো জবাব দিলুম না। আমার বুকের উপরে তখনও একটা লোক চেপে বসেছিল। ঘরের এক কোণে বিমলের দেহ স্থির হয়ে পড়ে আছে। দেহে প্রাণের কোনো লক্ষণ নেই। দরজা জানালার দিকে তাকিয়ে দেখলুম সব বন্ধ। তবে এরা ঘরের ভিতরে এলো কেমন করে? বাতি হাতে লোকটা আমার কাছে এগিয়ে এসে বললে, ছোকরা, ভারী চালাক হয়েছ না? জকের ধন আনতে যাবে? এখন কি হয় বলো দেখি? আমি ভয় ভয় বললুম, কে তোমরা? অত পরিচয় তোমার দরকার কি হে বাপু? হ্যাঁ, তোমরা চাওটা কি? পকেট বই চাই, পকেট বই। তোমার এই ঠাকুর দাদার পকেট বইখানা আমাদের দরকার। মরার মাথা আমরা পেয়েছি, এখন ওই পকেট বইখানা কোথায় রেখেছো বলো? এত বিপদেও মনে মনে আমি না হেসে থাকতে পারলুম না। এরা ভেবেছে সেই জাল মরার মাথা নিয়ে জকের ধন আনতে যাবে। পকেট বইয়ের কথাও এরা জানে। নিশ্চয়ই এরা করালির লোক। লোকটা হঠাৎ আমাকে ধমক দিয়ে বললে, এই ছোকরা, চুপ করে আছো যে? শিগগির বলো পকেট বই কোথায়, নইলে আমার হাতে কি দেখছো তো? সে কোমর থেকে ফস করে একখানা ছোরা বার করলে। বাতির আলোয় ছোরাখানা বিদ্যুতের মতো জ্বলজ্বল করে উঠল। আমি তাড়াতাড়ি বললুম, ওই ব্যাগের ভেতরে পকেট বই আছে। লোকটা বললে, পথে এসো বাবা, পথে এসো। শম্ভু, ব্যাগটা খুলে রাখতো। শম্ভু বিমলের দেহের পাশেই বসেছিল। লোকটার কথায় তড়াক করে লাফিয়ে উঠে ঘরের অন্য কোণে গিয়ে আমাদের বড় ব্যাগটা নেড়েচেড়ে বললে, ব্যাগের তো চাবি বন্ধ। বাতি হাতে লোকটা আমাকে জিজ্ঞেস করলে, এই ব্যাগের চাবি কোথায়? হঠাৎ আমি কিছু বলবার আগেই বিমল এক লাফে দাঁড়িয়ে উঠে বললে, এই যে চাবি আমার কাছে। বলেই সে হাত তুললে। তার হাতে বন্দুক। লোকগুলো যেন হতভম্ব হয়ে গেল, আর আমিও অবাক। বিমল বন্দুকটা বাগিয়ে ধরে বললে, যে এক পা নড়বে তাকেই আমি গুলি করে কুকুরের মতো মেরে ফেলবো। যার হাতে বাতি ছিল সে হঠাৎ বাতিটা মাটির ওপর ফেলে দিলে। সমস্ত ঘর আবার অন্ধকার। সঙ্গে সঙ্গে আগুনের ঝলক তুলে তুম করে বিমলের বন্দুকের আওয়াজ হলো। আর একজন লোক বলেই চিৎকার করে উঠল। আমার বুকের উপর যে বসেছিল চেপে সেও আমাকে ছেড়ে দিলে। তারপরে ঘরের দরজা খোলার শব্দ, বাঘার ঘেউ ঘেউ আর রামহরির গলা। কি যে হলো কিছুই বুঝতে পারলুম না। বিছানার ওপর উঠে আচ্ছন্নের মতো আমি বসে পড়লুম। হঠাৎ বিমল বললে, কুমার, আলো চালো শিগগির। আমি আমতা আমতা করে বললুম, কিন্তু কিন্তু ভয় নেই, আলো চালো, তারা পালিয়েছে। কিন্তু আমাকে আর জ্বালতে হলো না। রামহরি একটা লণ্ঠন হাতে করে তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে ঢুকল। ঘরের ভিতরে আমরা ছাড়া আর কেউ নেই।
বিমল মেঝের দিকে হেঁট হয়ে পড়ে বললে, এই যে রক্তের দাগ। গুলি খেয়েও লোকটা পালালো। বোধহয় ঠিক জায়গায় লাগেনি, হাতটা জখম হয়েছে। রামহরি উদ্বিগ্ন মুখে বলল, ব্যাপার কি বাবু? বিমল সে কথায় কান না দিয়ে বললে, কিন্তু জানালা দরজা সবই তো বন্ধ, অথচ ঘরের ভেতরে শত্রু। ভারী আশ্চর্য তো। তারপরে একটু থেমে আবার বললে, ও বুঝেছি, নিশ্চয়ই আমরা যখন ও ঘরে খেতে গিয়েছিলুম তখন রাস্কেলরা ফাঁক পেয়ে এই ঘরে ঢুকে খাটের তলায় ঘুপটি মেরে লুকিয়েছিল। কথাটা আমারও মনে লাগলো। আমি বললুম, ঠিক বলেছ, কিন্তু বিমল, তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, হঠাৎ করে দাঁড়িয়ে উঠলে কি করে? আমি মোটেই অজ্ঞান হইনি, অজ্ঞান হওয়ার ভান করে চুপচাপ পড়েছিলুম। ভাগ্যেই বন্দুকটা আমার বিছানাতেই ছিল। এমন সময় বাঘা ল্যাচ নাড়তে নাড়তে ঘরের ভেতরে এসে আদর করে আমার পা চেটে দিতে লাগলো। আমি দেখলুম যে বাঘার মুখে যেন কিসের একটা দাগ, এই যে রক্তের মতো। তবে কি বাঘা জখম হয়েছে? তাড়াতাড়ি তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ভালো করে দেখে বললুম, না, এটা অন্য কারোর রক্ত। মানে বাঘা নিশ্চয়ই সেই লোকগুলোর কারোকে না কারোকে তার দাঁতের জোর বুঝিয়ে দিয়ে এসেছে। তারিফ করে তার মাথা চাপড়ে আমি বললুম, সাবাস বাঘা, সাবাস। অমনি আদরে যেন গলে গিয়ে আমার পায়ের তলায় পড়ে গড়াগড়ি দিতে লাগলো। বিমল বললে, এবার থেকে বাঘাকেও আমাদের সঙ্গে নিয়েই ঘুমবো। বাঘা আমাদের কাছে ঘরের ভেতরে থাকলে এই বিপদটা হয়তো আর ঘটতো না। আমি বললাম, তা তো ঘটতো না, কিন্তু এখন ভবিষ্যতের উপায় কি? মানে করালি নিশ্চয়ই আমাদের ছাড়ান দেবে না। এবারে তার চররা হয়তো দলে আরো ভারী হয়েই আসবে। বিমল বেশ সহজভাবেই বলল, তা আসবে বই কি। আমি বললাম, আর এটাও মনে রেখো যে কাল থেকে কিন্তু আমরা লোকালয় ছেড়ে পাহাড়ের ভেতর গিয়ে পড়ব। সেখানে আমাদের রক্ষা করবে কে? বিমল বন্দুকটা ঠক করে মেঝের ওপর ঠুকে একখানা হাত তুলে তেজের সঙ্গে বললে, আমাদের এই হাতই আমাদের রক্ষা করবে। যে নিজেকে রক্ষা করতে পারে না তাকে বাঁচাবার সাধ্য কারুর নেই। কিন্তু আজ থেকে কিন্তুর কথা ভুলে যাও কুমার, ও হচ্ছে ভীরু কাপুরুষের কথা। বলেই বিমল এগিয়ে গিয়ে ঘরের একটা জানালা খুলে দিয়ে আবার বললে, চেয়ে দেখো কুমার। জানালার বাইরে আমার চোখ গেল। নিঝুম রাতে চাঁদের আলো মেখে স্বর্গের মতো খাসিয়া পাহাড়ের স্থির ছবি আঁকা রয়েছে। সত্যি চমৎকার। শিখরের পর শিখরের উপর দিয়ে জ্যোৎস্নার ঝর্ণা রূপলি লহর তুলে বয়ে যাচ্ছে। কোথাও আলো, আবার কোথাও ছায়া, ঠিক যেন পাশাপাশি হাসি আর অশ্রু। বিভোর হয়ে তার দিকে তাকিয়ে রইল। এমন দৃশ্য আমি আর আগে কখনো দেখিনি। কি দেখছো? স্বপ্ন। স্বপ্ন নয়, এই সত্যি। তুমি কি বলতে চাও কুমার যে এই স্বর্গের দরজায় এসে আমরা আবার খালি হাতে ফিরে যাব? আমি মাথা নেড়ে বললাম, না বিমল, না, আমরা ফিরবো না। আমার সমস্ত প্রাণ মন ওইখানে গিয়ে লুটিয়ে পড়তে চাইছে। যকের ধন পাই আর না পাই, আমি অন্তত শুধু একবার ওইখানে যেতে চাই। বিমল জানালাটা বন্ধ করে দিয়ে বললে, কাল আমরা ওখানে যাব, আজ আর কোনো কথা নয়। এসো, আবার একটু নাক ডাকানো যাক। বলেই বন্দুকটা পাশে রেখে
বিছানার ওপরে লম্বা হয়ে শুয়ে পড়ল। খানিক পরেই তার নাকের গর্জন শুরু হলো। তার নিশ্চিন্ত ঘুম দেখে কে বলবে যে একটু আগেই সে সাক্ষাৎ যমের মুখে গিয়ে পড়েছিল? বিমলের আশ্চর্য সাহস দেখে আমিও সমস্ত বিপদের কথা মন থেকে তাড়িয়ে দিলুম। তারপর খাসিয়া পাহাড় আর জকের ধনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লুম তা আমি জানি না। চেরাপুঞ্জি পার হয়ে এগিয়ে এসেছি অনেক দূর। চেরাপুঞ্জি থেকে শিলং শহর প্রায় 16 ক্রোশ তফাতে। এই পথটা মোটর গাড়ি করে যাওয়া যায়। আমরা কিন্তু ও মুখে আর হলুম না, কারণ জানা পথ ধরলে শত্রুপক্ষের সঙ্গে দেখা হবার সম্ভাবনাটাও বেশি। পাহাড়ের ওপর পাহাড়, ছোট বড় মাঝারি, যে দিকে চাই কেবলই পাহাড়। কোনো কোনো পাহাড়ের শৃঙ্গের আকার বড়ই অদ্ভুত, দেখতে যেন হাতির সুরের মতো। উপরে উঠে তারা যেন নীল আকাশকে জড়িয়ে ধরে পায়ের তলায় আছাড়ে ফেলতে চাইছে। পাহাড়গুলিকে দূর থেকে ভারী কঠোর দেখাচ্ছিল, কিন্তু কাছে এসে দেখছি যে সবুজ ঘাসের নরম মখমলে এদের গা কি যেন মুড়ে দিয়েছে। কত লতাকুঞ্জি, কত যে ফুল ফুটে রয়েছে, হাজার হাজার চুনি পান্না হীরা জহরতের মতো তাদের আহামরি রঙের বাহার। এ যেন ফুলপরীদের নির্জন খেলাঘর। কোথাও কোথাও ছোট ছোট ঝর্ণা ঝিরঝির করে পড়ছে। তারপর পাথরের পর পাথরের ওপর লাফিয়ে পড়ে ঘুম পাড়েনি গান গাইতে গাইতে চোখের আড়ালে তলিয়ে গিয়েছে। কোথাও পথের দুপাশে গভীর খাদ, তার মধ্যে শত শত ডালচিনির গাছ আর লতা পাতার জঙ্গল শীতের ঠান্ডা বাতাসে থেকে থেকে কেঁপে উঠছে। সেসব খাদের পাশ দিয়ে চলতে গেলে প্রতিপদেই ভয় হয়, এই বুঝি টোলে পা ফসকে অতল পাতালের ভিতরে অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে বিশেষ করে চোখে পড়ে সেই সরল গাছের সার। এত সরল গাছ আমি এর আগে কখনো দেখিনি। সমস্ত পাহাড়ি যেন তারা একবারে দখল করে নিতে চায়। সেসব গাছে বেশি ডালপালা পাতার জাল নেই। মাটি থেকে তারা ঠিক সোজা হয়ে উপরে উঠে যেন সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে। নির্জন পাহাড়, মাঝে মাঝে কখনো কেবল দু একজন কাঠুরের সঙ্গে দেখা হচ্ছে। কাঠুরেরা জাতে খাসিয়া, তাদের চেহারার সঙ্গে গুটখাদের চেহারার অনেকটা মিল আছে। নাক থ্যাবড়া আর গালের হাড় উঁচু, চোখগুলো বাঁকা বাঁকা আর মাথাটা ছোট ছোট। এখানে এসে এক বিষয়ে আমরা নিশ্চিন্ত হয়েছি, এতদিনেও করালির দলের আর কোনো সাড়া শব্দ পাইনি। আমরা যে পথ ছেড়ে এমন অপথ বা বিপদ ধরব তারা সেটা নিশ্চয়ই কল্পনাও করতে পারেনি। হয়তো তারা এখন আমাদের ধরবার জন্যে শিলং শহরে গিয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে মরছে। কেমন জব্দ! বিমল আবার আজ দুটো বুনো মোরগ শিকার করেছে। সেই মোরগের মাংস কত মিষ্টি লাগবে তাই ভাবতে ভাবতে খুশি হয়ে পথ চলছি। পশ্চিম আকাশে সিঁদুর ছড়িয়ে সূর্য গেল অস্তে। আমি বললুম, বিমল, সারাদিন পথ চলে পাটা একেবারে টাটিয়ে উঠেছে ভাই, খিদেও পেয়েছে খুব। আজকের মতো একটু বিশ্রাম করা যাক। কেন কুমার, চারিদিকের দৃশ্য কি তোমার ভালো লাগছে না? না না, ভালো লাগছে না আবার। এত ভালো লাগছে যে দেখে দেখে স্বাদ আর মিটছে না। কিন্তু এই খিদের মুখে রাম পাখির গরম মাংস এর চেয়েও ঢের ভালো লাগবে বলে বেশি মনে হচ্ছে। এই বলা বলি করতে করতে আমরা একটা ছোট ঝর্ণার কাছে এসে পড়লাম। ঝর্ণার ঠিক পাশেই পাহাড়ের বুকে একটা গুহার মতো বড় গর্ত। বিমল বললে, বাহ, বেশ আশ্রয় মিলেছে তো। এই গুহার ভেতরেই তাহলে আজকের রাতটা দিব্যি আরামে কাটিয়ে দেওয়া যাক। রামহরি, মোটমাট সব এখানেই রাখো।
আমাদের প্রত্যেকের পিঠেই কম বেশি মোট ছিল। সবাই সেগুলো একে একে গুহার ভিতরে নামিয়ে রাখল। গুহাটি বেশ বড়সড়। আমাদের সঙ্গে আরও 4-5 জন লোক এলেও তার মধ্যে থাকার অসুবিধে হবে না। গুহার ভিতরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রামহরি বললে, খোকাবাবু, এইবার রান্নার উদ্যোগ করি। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাদের আগে একটা মজা দেখাচ্ছি। এখানে আগুনের জন্য কিচ্ছু ভাবতে হবে না। এই বলে একটা কুড়ুল নিয়ে বেরিয়ে গেল। আমি আর রামহরি ছুরি নিয়ে তখনই মোরগ দুটোকে রান্নার উপযোগী করে তুলতে বসে গেলুম। বাঘাও সামনে 2 পায়ে ভর দিয়ে বসে ল্যাজ নাড়তে নাড়তে লোলুপ চোখে ঘাড় বেঁকিয়ে এক মনে আমাদের কাজ দেখতে লাগলো। তার হাবে ভাবে বেশ বোঝা গেল রাম পাখির মাংসের প্রতি তারও লোভ আমাদের চেয়ে কিছুমাত্র কম নয়। খানিক পরে বিমল এক রাশ কাঠ ঘাড়ে করে ফিরে এলো। আমি বললাম, এলে তো খালি কতগুলো কাঠ নিয়ে, এর মধ্যে আবার মজাটা কি আছে শুনি? আরে এই দেখোই না, বলেই বিমল কিছু শুকনো পাতা জড়ো করে দেশলাইয়ের কাঠে দিয়ে আগুন জ্বাললে। তারপর একখান কাঠ নিয়ে তার উপরে ধরতেই তপ করে তা জ্বলে উঠল। বিমল কাঠখানা উঁচু করে মাথার উপরে ধরলে, আর সেটা ঠিক মশালের মতোই দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি আশ্চর্য হয়ে বললুম, বাহ, বেশ মজার ব্যাপার তো। অত সহজে জ্বলে ওঠে? ওটা কি কাঠ? সরল কাঠ। এই কাঠে তেলের মতো একরকম রস আছে, তাই এমন সুন্দর জ্বলে। আর এর আর এক নাম হচ্ছে ধূপকাষ্ঠ। রামহরি সেদিন সেই সরল কাঠেই উনুন ধরিয়ে রাম পাখির মাংস চড়িয়ে দিলে। আমরা দুজনে গুহার ধারে বসে গল্প করতে লাগলো। তখন সন্ধে উতরে গেছে। একটা পাহাড়ের আড়াল থেকে চাঁদ মামার আধখানা হাসি মুখ উঁকি মারছে। সেই আবছায়া মাখা জ্যোৎস্না আলোতে সামনের পাহাড়, বন আর ঝর্ণাকে কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। বিমল হঠাৎ বললে, কুমার, তুমি ভূতে বিশ্বাস করো? আমি বললুম, কেন বলো দেখি? আমরা যাদের দেশে আছি, এই খাসিয়ারা অনেকেই ভূতকে দেবতার মতো পুজো করে। ভূতকে খুশি রাখবার জন্য খাসিয়ারা মোরগ আর মুরগির ডিম বলি দেয়। যে মুলুকে ভূতের এত ভক্ত থাকে, সেখানে ভূতের সংখ্যাও নিশ্চয়ই খুব বেশি। কি বলো? আমি বললাম, না, আমি ভূতট্রুত মানি না। কেন? কারণ আমি ভূত দেখিনি তাই। তুমি দেখেছ? না, তবে আমি একটা ভূতের গল্প জানি। সত্যি গল্প? সত্যি মিথ্যে জানি না, তবে যার মুখে গল্পটি শুনেছি সে বলে নাকি এর আগাগোড়াই সত্যি। সে কে? আমাদের বাড়ির পাশে একজন লোক বাড়ি ভাড়া নিয়ে থাকতো। এখন সে উঠে গেছে। তার নাম ঈশান। বেশ তো, এখনো তো রান্না শেষ হতে দেরি আছে। ততক্ষণে তুমি না হয় একটু গল্পটা শেষ করে ফেলো। বিশ্বাস হোক না হোক, সময়টা তো কেটে যাবে। এই সময় একটা বেজায় ঠান্ডা বাতাসের দমকা এলো। দুজনেই ভালো করে র্যাপার মুড়ি দিয়ে বসল। বিমল এমনভাবে গল্প শুরু করলে যে ঈশানী যেন তার নিজের মুখে বলছে। গল্পটি যা ছিল সেটি হলো এইটি। আমাদের বাড়ি যে গ্রামে, তার ক্রোশ 2 তফাতেই গঙ্গা। কাজেই গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়ে গিয়েই পোড়ানো হতো। সেবারে ভোলার ঠাকুমা যখন মারা পড়ল, তখন আমরা পাড়ার জন 5 লোক মিলে মরা নিয়ে শ্মশানে চলল। শ্মশানে পৌঁছতে প্রায় রাত 12টা বেজে গেল।
পাড়াগাঁয়ের শ্মশান যে কেমন ঠাঁই শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই আর লোকজনের গোলমালও নেই। অনেক গাঁয়েই শ্মশানে কোনো ঘর থাকে না, খোলা নির্জন জায়গা, চারিদিকে বন জঙ্গল, প্রতিপদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয়। রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায়। আমাদের গায়ে শ্মশান ঘাটে একখান হেলে পড়া দরজা ভাঙা কোঠাঘর ছিল। তার মধ্যে গিয়ে আমরা মড়াটা নামিয়ে রাখলো। পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজেই আশেপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয়। ভোলা বললে, আমি মরা আগলে থাকি, তোমরা সকলে কাঁটা নগে যাও। আমি বললুম, একলা থাকতে পারবে তো? ভোলা যেমন ডান পিটে, তার গায়ে জোরও ছিল তেমনই বেশি। সে অবহেলার হাসি হেসে বললে, ভয় পাবার আবার কি আছে, যাও যাও, দেরি করো না। আমরা 5 জনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলো। একটা চিতা জ্বালাবার মতো কাঠ, সে তো আর অল্প কথা নয়। কাঠ কাটতেই কেটে গেল প্রায় 2.5 ঘন্টা। বুঝলুম যে আজ ঘুমের দফায় তো ইতি, মরা পোড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি। সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি, এমন সময় একজন বলে উঠল, ওহে দেখো দেখো, শ্মশানে ঘরের মধ্যে কিরকম যেন আগুন জ্বলছে। তাই তো, ঘরের ভিতরে সত্যি দাউ দাউ করে আগুন জ্বলছে যে। অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চলল। ঘরের কাজ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখতে পেলুম যে মাটির ওপরে কে একজন উপুড় হয়ে পুড়ে আছে। লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখলুম যে সে আর কেউ নয়, আমাদেরই ভোলা। তার মুখ দিয়ে গ্যাজলা উঠছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে। ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওখানে ঘরের ভিতরে আগুন জ্বলছে, কেমন ব্যাপার? সকলে হতভম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেল। কাছে গিয়ে দেখি যে ঘরের দরজার কাছটায় কে যেন তাল তাল মাটি এনে ঢিপির মতো করে উঁচু করে তুলেছে। আরো খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত। এসব কি কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভেতরে উঁকি মেরে দেখলুম যে এক কোণে একরাশ কাঠ দাউ দাউ করে জ্বলছে আর একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠেছে, আর কোথাও কোনো মরার চিহ্নও নেই। ভয়, বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলো। তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেবার পর আস্তে আস্তে সে চোখ চাইলে। তারপর উঠে বসে যা বললে তা হচ্ছে এই, তোমরা তো কাঠ কাটতে চলে গেলে, আমি মরা আগলে বসে রইলুম। খানিকক্ষণ এমনি চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন যেন একটু তন্দ্রা এলো। চোখ বুজে ঢুলছি, হঠাৎ থপ করে কি একটা শব্দ হলো। চমকে জেগে উঠে চারিদিকে চেয়ে দেখলুম, কিন্তু কেউ কোথাও নেই। আমারই মনের ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি একটু ঘুমোবার চেষ্টা করলুম। খানিকক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ। এবার আমার সন্দেহ হলো যে হয়তো মরার লোভে বাইরে ওই শেয়াল টেয়াল কিছু এসেছে। এই ভেবে আর চোখ খুললুম না। এমনি ভাবে আরো খানিকটা সময় কেটে গেল। ওদিকে সেই ব্যাপারটা সমানেই চলছে, মাঝে মাঝে সব স্তব্ধ, আর মাঝে মাঝে সেই থপ করে শব্দ। শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলুম। কিন্তু এ কি, ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে, আর একটু পরে আমার বাইরে যাওয়ার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে। কে কাজ করলে এ তো ঝিসে কথা নয়। আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল। সেই কাঁচা মাটির পাঁচিল টপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লুম। চাঁদের আলোয় তখন চারিদিক ধপধপ করছে।
ঘর আর গঙ্গার মাঝখানে চড়া। এদিক ওদিক চাইতেই দেখলাম যে খানিক তফাতে একটা ঝাঁকড়া চুলে লোক হেঁট হয়ে এক মনে দুই হাতে ভিজে মাটি করছে। বুঝলুম যে এটা তারই কাজ, কিন্তু এতে তার লাভটা কি? লোকটা লোকটা পাগল নয় তো? ভাবছি হঠাৎ এইদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত লম্বা চেহারা, মস্ত লম্বা চুল আর দাড়ি, একরকম উলঙ্গ বললেই হয়। পরনে খালি এক টুকরো কোপনি। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে দেখতে পেলে না, কিন্তু সে কাছে আসবা মাত্র আমি তার সামনে গিয়ে দাঁড়ালুম। তখন সে আমার দিকে মুখ করে চাইলে। কি ভয়ানক তার চোখ, ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপদপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম, কে তুমি? উত্তরে মাথার কাঁকড় চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতুড়ে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে আমি প্রাণপণে দৌড় দিলুম, কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু আমার মনে নেই। আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জকের ধন গল্পটির দ্বিতীয় পর্ব। এই গল্পটির তৃতীয় পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাদের এগিয়ে যাওয়ার জন্য, আমাদের সাহায্য করার জন্য একটু আমাদের পাশে থাকুন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে সাথে বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না ফর ফিউচার নোটিফিকেশন। আজকে এই পর্যন্তই। পরে তাহলে আবার দেখা হচ্ছে এই গল্পেরই তৃতীয় পর্বের সঙ্গে। নমস্কার।